প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কয়েকদিন পর আবার আমি বসলাম। আশা করি আপনারা ভালো আছেন, ইনশাল্লাহ ভালো থাকবেন, এটাই হলো স্বাভাবিক। এবং আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন, যাতে আমরা সকলে মিলে যাতে ভালো সুস্থ সবল থাকি। এখন যে কথাগুলো বলবো, যেটা নিয়ে এখন বসেছি, সেটি হলো একটা বাংলাদেশের আজকে 6 অক্টোবর, 5 অক্টোবর বাংলাদেশের ফ্যাসিস্ট রেজিম যাকে বলা হয়, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আজকে 2 মাস। এই 2 মাসের মধ্যে কি অর্জন হলো বাংলাদেশের রাজনীতির ইতিহাসে? আমাদের যে উপদেষ্টাদের নিয়ে যে সরকার, অন্তর্বর্তী সরকার যাকে আমরা বলি, এই অন্তর্বর্তী সরকারের আর 2 দিন গেলেই 2 মাস হবে, অর্থাৎ 8ই অগাস্ট ওনারা শপথ নেন রাষ্ট্র পরিচালনার জন্যে। সেই তারপর থেকে আজকে পর্যন্ত পরপর 3টা বৈঠক, পরপর নয়, একটু গ্যাপ দিয়ে 3টা বৈঠক হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। বর্তমানে বাংলাদেশ রাজনীতির মূল যে ব্যাপারগুলো, সেটি হলো বাংলাদেশের শান্তি শৃঙ্খলা সুষ্ঠু একটি নির্বাচন, ভোট প্রণয়নের জন্যে, একটি রোডম্যাপের জন্যে বিভিন্ন দলগুলো দাবি দাওয়া দিয়ে আসছে। বাংলাদেশের কাঠামো, রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্যও কিন্তু তাদের দাবি ছিল, বিরোধী দলের রাজনৈতিক দল একমাত্র এক্সেপ্ট আওয়ামী লীগ ছাড়া বাকি অন্যান্য দলের দাবি ছিল। সেই দাবিতে ছাত্র জনতার আন্দোলনের গঠিত অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ইতিমধ্যেই 6টি কমিটি গঠন হয়েছে। আর এই 6 কমিটি প্রধান তৈরি হয়েছিল, কিন্তু যেই যে খাতগুলোতে তৈরি হয়েছে সেই খাতের ভিতরে গতকাল পর্যন্ত 5টি খাতে আপনার একটা কমিটি তৈরি করা হয়েছে। এই কমিটি অত্যন্ত শর্ট টাইমের মধ্যে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে তারা তাদের সিদ্ধান্তগুলো 3 মাস, অর্থাৎ 3 মাসের ভিতরেই তারা তাদের কার্যদিবসের 3 মাসের ভিতরেই এই কমিটি তাদের যে কাজগুলো ভাগ ভাগ করা, নিজ নিজ যে কাজগুলো, সেগুলো তারা তৈরি করে প্রধান উপদেষ্টার কাছে প্রণয়ন করবেন। এই পাশাপাশি বিএনপি এবং জামাত, অন্যান্য দলগুলো, তারা কিন্তু বলে আসছে আমরা একটা রোডম্যাপ চাই, নির্বাচনী রোডম্যাপ। এই রোডম্যাপ নিয়ে অনেক কথা হলো, জামাত একটি কথা, বিএনপি আরেক কথা, অন্যান্য দল আরেক কথা। তবে সর্বসাকুল্যে আজকে যে বৈঠকটা হলো, বিশেষ করে প্রথম বৈঠকটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে, দ্বিতীয় বৈঠকটি হলো আপনার জামাতে ইসলামে, বাংলাদেশ জামাতে ইসলামের সাথে। সে বৈঠকে মোটামুটিভাবে একটা ধারণা পাওয়া গিয়েছে। যেমন জামাত ইসলাম বলেছে আমরা 2টো জিনিস নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি, সেটি হলো সংস্কার, আর সেটি হলো আপনার 2টি যে গুরুত্ব বিষয়, সেগুলো হলো আপনার রোডম্যাপ, সংস্কার আর নির্বাচন। রোডম্যাপ হতে হবে, ঘোষণা করতে হবে সংস্কারের এবং নির্বাচনের। এই 2টো জিনিস নিয়ে তারা কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে, এবং এর ভিতরেও আরও অনেক কিছু তারা প্রকাশ করেছে, তারা দাবি দাওয়া দিয়ে আসছে। তবে সাংগঠনিকভাবে জামাতে ইসলামে ঘোষণা করেছে যে তারা আগামী 9 তারিখে একটি সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের মাধ্যমে জাতিকে জানাবে কি কি সংস্কারের এই মুহূর্তে প্রয়োজন। তারা সেই কথাগুলোও কিন্তু রাষ্ট্রকে একটা আভাস দিয়ে এসেছেন, কথা বলে এসেছেন।
এদিকে আপনার বিএনপির সাথে কিন্তু অনেকগুলো আলোচনা হয়েছে, যে আলোচনার মধ্যে অনেক কিছু কিন্তু গুরুত্বপূর্ণ, যেটাকে বাংলাদেশের মানুষের চাহিদা চাওয়া পাওয়া মনে করা হয়। আসুন, কি কথা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 13 সদস্য বিশিষ্ট একটা কমিটি সেখানে গিয়েছেন। এই কমিটির নেতৃবৃন্দদের মধ্যে সাথে প্রধান উপদেষ্টার যে কথাগুলো হয়েছে সেটি একটু লম্বা, আমি বলি। সেটি হলো অনেকগুলো ইস্যু আছে। যেমন আপনার রয়েছে, এর ভিতরে রয়েছে যে এই জেলা প্রশাসক অর্থাৎ ডিসিদেরকে নিয়ে, যেমন পুরনো যে ডিসিরা রয়েছে তারা কিন্তু পুনরায় তারা যেই কি বলি আমরা এটাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে, কিন্তু কেউ কিন্তু এখন পর্যন্ত হালকা দুই একজন ছাড়া বাকি অনেক সবই কিন্তু তাদের রয়ে গেছে। কারা এরা সে আওয়ামী লীগের মদতপুষ্ট ডিসি। বর্তমান যে ডিসি অনেকগুলো যুগ্ম সচিব হয়েছে, সচিব পর্যায়ে হয়েছে, তাদের থেকে কিন্তু ভিতরে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হয়েছে। অনেক যুগ্ম সচিব পর্যায়ের, উপসচিব পর্যায়ের, অতিরিক্ত সচিব পর্যায়ে তারা বলছেন যে ডিসিদেরকে দেওয়া হয়েছে এরা কিন্তু সে আওয়ামী লীগের ডিসি, আর পুরো নতুন যে ডিসি আছে তাদেরকে সেখানে দেওয়া হোক যারা পদ বঞ্চিত হয়েছে। সেই ব্যাপারেও বিএনপি দাবি জানিয়ে আসছে। কি জানিয়ে আসছে সেটাতে বলা আছে, জেলা প্রশাসক নিয়োগের নতুন ফিট লিস্ট, যেসব জেলা প্রশাসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের নিয়োগ বাতিল, পেশিবাদের সময় চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে মির্জা ফখরুল। হ্যাঁ, এটাই সংস্কারের একটা অংশ। তিনি বলেন যে গত 15 বছর ধরে সরকারি কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চিতদের ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করার জন্যই বলে এসেছি। অর্থাৎ যারা বঞ্চিত হয়েছে তাদের ফিট লিস্ট দেখে, অর্থাৎ অভিজ্ঞতা দেখে, তাদের কর্মপরিধি দেখে তাদেরকে সেই জায়গাগুলোতে দেওয়া হোক, এ ধরনের দিয়ে এসছে। ঠিক সেম জিনিস একই আঙ্গিকে নির্বাচন কমিশনের নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি, নির্বাচন কমিশন কবে নির্বাচন করবে সে ব্যাপারে একটা রোডম্যাপ দিতে বলেছি। কে বলেছেন? মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির সেই প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব বলেন, আমরা এনআইডি কার্ড, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করতে আইন করা হয়েছিল, সেটাকে অর্ডিন্যান্স জারির মাধ্যমে বাতিল করতে বলেছি। সেই এনআইডি কার্ড অর্থাৎ যেই কার্ড দিয়ে ভোট প্রয়োগের যে ব্যাপারগুলো আছে সেগুলো দিয়ে এখানে অনেক সমস্যা রয়েছে, যেগুলো নিয়ে এখন নতুন করে আবারই কথা বলতে বলেছেন। বিতর্কিত কোনো ব্যক্তি যাতে নির্বাচন সংস্কার কমিশনে না যায় সেই কথা আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি। আমরা বলেছি যে ফ্যাসিস্ট সরকারে ভুয়া ভোটে নির্বাচিত সব ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছি। 2014, 2018, 2024 সালে যেসব প্রধান নির্বাচন কমিশনার সহ ছিল তাদেরকে ভুয়া ও ব্যর্থ নির্বাচন, পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদের আইনের আওতায় আনার কথা বলেছি। চিন্তা করেন, ঠিক একই আঙ্গিতে বিচার বিভাগ নিয়েও মির্জা ফখরুল কথা বলেছেন। বিচার বিভাগের হাইকোর্ট বিভাগে এখন পর্যন্ত পরিবর্তন হয়নি। হাইকোর্ট বিভাগে বেশিরভাগ নিয়োগই ছিল দলীয় ভিত্তিতে এবং প্রায় 30 জন বিচারক বহাল তবিয়তে কাজ করছেন এখানে। তাহলে এই যে সামনে যে কাজগুলো বর্তমান সরকার যে করবে, অন্তর্বর্তী সরকার, সেখানে হাইকোর্টে গেলে কি পরিস্থিতি হবে হিসেব করে দেখেন। রাষ্ট্রপতি এখনো বহাল তবিয়তে রয়েছেন। কে রাষ্ট্রপতি? আওয়ামী লীগের। তাহলে ব্যাপক একটা সমস্যা কিন্তু বাংলাদেশের প্রশাসনের মধ্যে রয়েছে, যে 30 জন বিচারক রয়েছেন। এদের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। দলকানা কিছু বিচারক আছেন, তাদের অপসারণের কথা বলেছি। একই সঙ্গে অতি দ্রুত পিপি ও জিপি নতুনভাবে নিয়োগ দেওয়ার কথা বলেছি। তিনি আরও বলেন, 2007 সাল থেকে শেখ হাসিনার শাসনামলে সব মিথ্যা মামলা, গায়েবী মামলা প্রত্যাহারের জন্য নীতিগত সিদ্ধান্ত ঘোষণা, প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণের কথাও বলেছে মির্জা ফখরুল। তাহলে এই নিয়ে আরও কথা বলেছেন
যে কিছু জায়গায় সাবেক মন্ত্রীরা দেশ ছেড়ে পালাচ্ছে, কিভাবে পালিয়ে যাচ্ছে, কার সহযোগিতায় পালাচ্ছে, এই বিষয়গুলো দেখার জন্য বলেছি। আজকে পতিত স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে আছেন, ভারত থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, যে সমস্ত অপপ্রচার চলছে, সে বিষয়গুলো নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করছি তারা যেন ভারত সরকারের সঙ্গে আলোচনা করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অনেকগুলো লোক বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে খবরে প্রকাশ পেয়েছে যে বর্ডার দিয়ে তারা পালিয়ে গিয়েছে। কিভাবে পালিয়ে গেল? অনেকে বলছেন টাকার বিনিময়ে দালালদের মাধ্যমে গিয়েছেন, অনেকে বলছেন এয়ারপোর্টে ম্যানেজ করে গিয়েছেন, অনেকে বলছেন বর্ডারে ম্যানেজ করে গিয়েছেন। তাহলে বাংলাদেশের যে প্রশাসন, বর্তমান যেই প্রশাসন রয়েছে, এই প্রশাসনের ভিতরে যে আওয়ামী লীগের যে ভূত রয়ে গেছে, এটা সত্য কথা। এই ভূত সহজে তাড়ানো যাবে না যদি না সরকার কঠিন হস্তে এই প্রতিবাদ কঠিন হস্তে যদি দমন না করে। এখানে এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে সংস্কার, যে কথাগুলো বলা হয় সংস্কার। এই সংস্কারের মধ্য দিয়ে একদম পুরোপুরি ছেঁকে ফেলতে হবে, যাতে করে আওয়ামী লীগের বিন্দু মাত্র কোনো ভূত প্রশাসনের কোথাও যেন স্থান না পায়, গেটে মরতে যেন না পারে। এই দিকটা যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের বর্তমান সরকারের উপরে একটা রিস্ক থেকে যায়, যেটা বাংলাদেশ যা বিফলে চলে যাবে। এই ছাত্র জনতার আন্দোলন, দ্বিতীয় বাংলাদেশ স্বাধীনতার যে আমরা পেয়েছি, সেটি কিন্তু বিফলে চলে যাবে। এর মূল কারণ হলো প্রেসিডেন্ট যেখানে রয়েছেন সেখানে কিছু কিছু পুলিশ কর্মকর্তাদের মূর্তি রয়েছেন, কাস্টমসে রয়েছেন, বিমানবন্দরে রয়েছেন, বর্ডারে রয়েছেন, বিভিন্ন প্রশাসনে রয়েছেন, আমলার ভিতরে রয়েছেন। তাই সকলকে একজোট হয়ে সরকারকে অবশ্যই এই দিকগুলো চিন্তা করে দ্রুত এর একটি ব্যবস্থা করতে হবে, করে নির্বাচনের ধারে যেতে হবে। কিন্তু সেই নির্বাচনটা যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে আসতে হবে, কাজের গতিটাকে দ্রুত সামনে নিয়ে আসতে হবে। তিনি মহাসচিবের এই যে কথাগুলো, এগুলো সাধারণ মানুষের জনগণের কথা। বিএনপির মহাসচিবের যে কথাগুলো, এগুলো সাধারণ জনগণের কথা, আমার আপনার মানুষের কথা, চাহিদার কথা। এগুলোই কিন্তু এই সরকারকে করতে হবে। যেটুকু আপনি চিন্তা করে দেখেন, বর্তমান পার্বত্য চট্টগ্রাম বিষয় নিয়েও বিএনপির মহাসচিব কথা বলেছেন। সেটি বলেছেন পার্বত্য চট্টগ্রামে অস্থিরতার পিছনে কারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা, গুম খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের জারি জানানো হয়েছে। এই গুম খুনের সঙ্গে কারা জড়িত, পুলিশের প্রশাসনের একটা বিরাট অংশ। এরা কোথায়? শুধু তিনি প্রমাণ করে তিনি বলেছেন শুধু জিয়াউল হক নামে যিনি মেজর জেনারেল, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিগুলো হারুন কোথায়? তারপরে মানে সাবেক আইজিকে গ্রেপ্তার করা হয়েছে এই চোখে। কিন্তু তারপরে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা ডিবির ভিতরে আয়নাঘর বানিয়েছেন, বিভিন্ন জায়গায় আয়নাঘর বানিয়ে যেই টর্চার সেল করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তাদের কতজন গ্রেপ্তার হয়েছেন? তারা এখন কোথায়? তারা কি বাংলার মাটির নিচে লুকিয়ে আছে, নাকি ইন্ডিয়ার মাটির নিচে লুকিয়ে আছে? প্রিয় দর্শক, আমরা বিভিন্ন বড় বড় বিভিন্ন জাতীয় টিভি চ্যানেল কিংবা জাতীয় পত্রিকাগুলোর মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেকগুলো জানতে পারি, যেগুলো সত্যিই শুভক্ষণ নয়। অবশ্যই সরকারকে অবশ্যই এই দিকগুলো চিন্তা করতে হবে বলে বিএনপির নেতৃত্বে মহাসচিব এই কথাগুলো বলে এসেছেন। সেখানে উপস্থিত ছিলেন আপনার বিএনপি খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ সহ ওনারা সেখানে ছিলেন এবং কথা বলে এসেছেন। তা এই দিকে জামাত ইসলামের যেই কথাগুলো, সেগুলো তো আমি বলে দিয়েছি। তারপরও আপনার হিসেব করে দেখবেন, আমি প্রথম কয়েকটা কথা বলছি। সেটি হলো যেই কথাগুলো সাংবাদিকদের সাথে জামাত ইসলাম বলেছে, সেটি হলো আগামী 9 অক্টোবর রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে নিজেদের রূপরেখা তুলে ধরবে বাংলাদেশ জামাত ইসলাম। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য দিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, গত 3টি নির্বাচনে জাতি বঞ্চিত ছিল। আগামী নির্বাচন যাতে গ্রহণযোগ্য, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশ
উপহার দেওয়া যায়, সেই জন্য মৌলিক কিছু প্রস্তাব দিয়েছে জামাত ইসলামে। কি কি মৌলিক বিষয় সংস্কার করা সে বিষয়ে আমরা কথা বলেছি। জামাতে আমির বলেন আগামী 9 অক্টোবর কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন, কি কি সংস্কার পরবর্তী সময় লাগবে, সেই বিষয়গুলো নিয়ে জাতির সামনে তুলে ধরা হবে। এর ভিতরে আমি দুটো কথা বলেছি, সেটি হলো তাদের দেশ শাসনের সুষ্ঠু পথ নির্বাচন বিনির্মাণের জন্য তারা এসেছেন, তাদেরকে যৌক্তিক একটা সময় দেওয়া হবে। যৌক্তিক সময়টা কি হবে, এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব, এটা দেরি হবে না, এভাবে আমরা সামনে এগোতে চাই। অর্থাৎ সবাই এই সরকারকে একটা সময় দিচ্ছে, যেই যৌক্তিক সময়ের ভিতরে যাতে এই ধরনের কাজগুলো দ্রুত যাতে সমাধান করা হয় এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সংসদ বাকি কাজগুলো সম্পন্ন করবেন। যে কাজগুলো এনাদের দ্বারা সম্ভব নয় সেই কাজগুলো রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রীয় নেতৃবৃন্দ, আইন প্রণেতারা সেটি করবেন। তাই বাকি যে আরও অন্যান্য যে দলগুলো আছে পর্যায়ক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এর নেতৃত্বে উপদেষ্টা পরিষদ এই বৈঠকগুলো সম্পন্ন করবেন। সম্পন্ন পরেই একটি মানে রূপরেখা তারা এই অন্তর্বর্তী সরকার দিবেন জাতির উদ্দেশ্যে। আমরা সেই রূপরেখার জন্য অপেক্ষা আছি। প্রিয় দর্শক, এর ভিতরে আরও অনেক তথ্য চলে আসবে, নানান দলের সাথে নানান কথা হবে, সেইগুলো নিয়েই আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। আর জামাত ইসলামের এই বৈঠকের মধ্যে ডক্টর রফিকুল ইসলামের সাথে কারা কারা ছিলেন সেটি একটু জানিয়ে দিচ্ছি। সেটি হলো দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, প্রফেসর মুজিবুর রহমান, আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। প্রিয় দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।